যখন সকলের সামনে আসবে তখন আমরা সকলে একসাথে বসবো, আমরা দেশের সংকট নিরসন করব। দেশের যে সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় সমস্যাগুলো আছে, অর্থনৈতিক সমস্যাগুলো আছে, রাজনৈতিক সমস্যাগুলো আছে, সেগুলো আমরা একসাথে বসে সমাধান করব। কিন্তু 53 বছরে আমরা এই রাজনৈতিক সংস্কৃতি দেখতে পাই নাই। রাজনীতি সেই করবে যে রাজনীতি কখনো লোভনীয়, রাজনীতি কখনো একটা লাভজনক পদ হতে পারে না। দেশ মাতৃকার জন্য যারা নিজেদেরকে আত্মোৎসর্গ করবে, যারা নিজেদেরকে বিলিয়ে দিবে, যারা জন্মগতভাবে আপনার প্রযুক্তির ভাষায় বলে বিল্ট ইন, যার হৃদয়ে সেই মমতা, দেশ মাতৃকার প্রতি টান, দেশপ্রেম যার হৃদয়ে প্রথিত, তাদেরই জাতীয় রাজনীতিতে আসা উচিত। এমপি পদ, মন্ত্রী পদ, উপজেলা চেয়ারম্যান পদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ, জেলা পরিষদ চেয়ারম্যান পদ কখনোই কোনো লাভজনক পদ হতে পারে না। আমরা 53 বছর ইতিহাসে দেখেছি এগুলি লাভজনক পদ হিসাবে স্বীকৃত হয়েছে। এবং আজকে জাতীয় সংসদে যে সকল আইন প্রণেতাদের যাওয়ার কথা ছিল, আমরা দেখেছি শেষ পর্যন্ত যারা বিত্তশালী, যারা প্রভাবশালী, যারা শিল্পপতি, তারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে। তার ফলাফল এখন আমরা পাচ্ছি। কাজেই এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। আমাদের জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সম্মানিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তিনি তার লিখিত বক্তব্যে সংস্কার প্রস্তাবের প্রস্তাবনা তুলে ধরবেন, আপনারা পুরোটাই জানতে পারবেন। শুধু এতটুকু বলবো যে আজকের এই সংবাদ সম্মেলনে বিভিন্ন টেলিভিশন এবং জাতীয় পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, ইউটিউবাররা যারা আসলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। এখন থেকে আপনাদেরকে আমরা পাশে চাই। আমরা কোনোদিন টেন্ডারবাজি, চাঁদাবাজি, কোন দলের সাথে জোটভুক্ত হয়ে এমপি পদ নেওয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ নেওয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ নেওয়া, মন্ত্রিত্ব নেওয়া, কোন ধরনের যে রাজনৈতিক সুযোগ সুবিধা থাকে, বিদেশে সফর করা, আমরা এগুলি কোনোদিন করি নাই, ভবিষ্যতেও করব না। আপনাদের দোয়ার বরকতে, আপনাদের ভালোবাসার সমর্থনে যদি আল্লাহ পাক আমাদেরকে আপনাদের খেদমত করার সুযোগ দেয়, সেবা করার সুযোগ দেয়, নিশ্চিতভাবেই আপনাদেরকে আমরা দৃঢ় অঙ্গীকার করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আপনারা ভালো কিছুই পাবেন। মহান ৭১-এ যারা দেশের জন্য রক্ত দিয়েছেন, যে মা বোনরা তাদের জীবনের সবচেয়ে সেরা সম্পদ লুটিয়ে দিয়েছেন, এবং জুলাই বিপ্লবে যারা আত্মাহুতি দিলেন, আমরা দৃঢ় বিশ্বাসী মহান রাব্বুল আলামিনের রহমতে ইনশাআল্লাহ তাআলা জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের দোয়ার বরকতে নিশ্চিতভাবেই জাকের পার্টি এমন একটি চমৎকার রাষ্ট্র ব্যবস্থা গড়ে দেবে যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বহু সম্প্রদায়ের, বহু সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে। গণতন্ত্র, ইসলাম, সমাজতন্ত্র সমস্ত কিছুর অভূতপূর্ব ভারসাম্য থাকবে, যেখানে আর কোনোদিন কোনো রাজনৈতিক পদ, কোনো জনপ্রতিনিধির পদ লাভজনক পদ হিসেবে বিবেচিত হবে না, সবাই হবে মহান ব্রত। আর আপনারা জানেন জাকের পার্টির 4টি মূলনীতির অন্যতমটি হচ্ছে আর্তমানবতার সেবা করা। আমরা গত 35 বছরে অনেকের কটু কথাই শুনেছি, আমরা কখনো বিচলিত হইনি, আমরা কখনো মনে কষ্ট নেইনি। তাদের এই ধরনের কটুবাক্য, তাদের তুচ্ছ-তাচ্ছিল্য আমাদের আত্মবিশ্বাসকে আরো বহু গুণে বাড়িয়ে দিয়েছে, আমাদের জাতির প্রতি ডেডিকেশন আরো বহু গুণে বাড়িয়ে দিয়েছে। এখন আমরা আরো নিশ্চিন্তে বলতে পারি আমাদের যে ফ্রেশ স্পিরিট, ইয়াং স্পিরিট, তারা জাকের পার্টির কর্মসূচি বাস্তবায়নে যে কোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত আছে। আমি আবারও দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, জাকের পার্টি ব্যক্তি বা দলীয় স্বার্থ নয়, সবার আগে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়। শুধু বলবো যে এখন জাতীয় রাজনীতিতে নীতি, নৈতিকতা
মানবিকতা, সততা, ন্যায়নিষ্ঠতা এবং আদর্শের মূল্যায়ন হওয়া উচিত। অবশ্যই মূল্যায়ন হওয়া উচিত। সংস্কার যেমন সকল ক্ষেত্রে হতে হবে, তেমনি 18 কোটি জনগণকেও এবার নিজের সংস্কার সাধন করতে হবে। যে করে টাকার নোট দেখলে আর বিভ্রান্ত হব না, পাঁচেরও গাড়ি দেখলে আর বিভ্রান্ত হব না। কৃষকের সন্তান সেরা না বিত্তশালীর সন্তান সেরা, সেটা তার কাজ দিয়ে প্রমাণ হবে। কাজে আর ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রস্তাবনা উপস্থাপন করবেন। আশা করি যে জনগণের জাতির মনোভূত হবে। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জাকের পার্টির সম্মানিত মহাসচিব মহোদয়কে। এখন আপনাদের সামনে আমি আজকের প্রেস কনফারেন্সের মূল প্রতিপাদ্য উপস্থাপন করতে যাচ্ছি। রাষ্ট্র সংস্কার, রাজনীতির গুণগত পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টির রূপরেখা শীর্ষক সংবাদ সম্মেলন জাকের পার্টি ছাত্রফ্রন্ট। প্রিয় নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ, সকলকেই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে আমার লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন। যাদের আত্মত্যাগ, সবাইকে আগে প্রেস লিস্ট আগে দয়া করে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। লিখিত বক্তব্যটা দয়া করে সবার হাতে একটু দয়া করে যদি পৌঁছে যায়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের আত্মত্যাগ ও অবদানে নতুন বাংলাদেশ পেলাম, শহীদ আবু সাঈদ সহ সকল বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করি। সেই সাথে জাকের পার্টি ছাত্রফ্রন্টের 2 শহীদ ফারহান ফায়াজ ও শহীদ জুয়েলকেও শ্রদ্ধার সাথে স্মরণ করি। এখানে একটি বিষয় পরিষ্কার করতে হয়, জাকের পার্টি আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের জোটে কখনো ছিল না। বিএনপির নেতৃত্বাধীন 36 দলীয় জোটেও কখনো জাকের পার্টি ছিল। এটা জাতির কাছে স্পষ্ট এবং পরিষ্কার করতে হয়। আমাদের বেশ কিছু দাবি আছে, প্রায় 16 দফা নিয়ে আমরা মূলত কথা বলবো। আপনাদের সাথে আমরা আহ্বান জানাবো। পর্যায়ক্রমে আমাদের ভবিষ্যতে আরও কিছু দাবি আসবে, আমরা সেটা সরকারকে প্রস্তাবনা দিব। 1 নাম্বার, যেহেতু আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকি, কলেজ বিশ্ববিদ্যালয়টা আমাদের প্রথম স্টেপে আসবে। বিশ্ববিদ্যালয়গুলো আজ শরৎপ্রাপ্ত বেকার কেন্দ্রে পরিণত হয়েছে। বিশ্বায়নের যুগে উন্নত মানের শিক্ষা কার্যক্রম এবং উন্নত দেশগুলোর সাথে তুলনামূলক মানদণ্ডের ধারে কাছেও আমরা নেই। স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে যখন আমাদের তরুণরা কর্মক্ষেত্রে যায়, তখন দেখা যায় শ্রমবাজারে যে শ্রম ভাতা পায় তাতে মর্যাদাপূর্ণ জীবনযাপন করা সম্ভব হচ্ছে না। প্রকৃতপক্ষে দেশের শিক্ষার মান আন্তর্জাতিক মানে উন্নীত না করে শুধু সার্টিফিকেট ধরিয়ে দেয়, এটা দেশের মেরুদণ্ড ধ্বংস করে দেয়ার দুঃখজনক পদপীঠ সৃষ্টি করা হয়েছে। বর্তমানে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা 33%। আমি আবার উচ্চারণ করছি, দেশে বর্তমানে শিক্ষিত বেকারত্বের হার 33%। আর দেশের 85% হলো যুবক, যাদের বয়স 35 বছরের নিচে। এই বিশাল কর্মশক্তিকে দেশের শ্রমবাজারে যেভাবে সংযুক্ত করার কথা ছিল, পর্যায়ক্রমে সেই সকল পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে না। কাজেই যুব বেকারদের হার নিরসন কল্পে সংস্কার সাধন করতেই হবে। 3, দেশে পিএইচডি, এমফিল, মাস্টার্স ও রিসার্চ ডেভেলপমেন্টে যথাযথ বিনিয়োগ নেই। অথচ ইসরায়েল একটি ছোট্ট দেশ, সারা পৃথিবী কাঁপাচ্ছে।
কারণ তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করতে পেরেছে। ইসরায়েল এক্ষেত্রে জিডিপির 6 থেকে 7% বিনিয়োগ করেছে। সাউথ কোরিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বিনিয়োগ করেছে 4.5%। আর এক্ষেত্রে বাংলাদেশের বিনিয়োগ করেছে 0.5%, যা একেবারেই নগণ্য। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ন্যূনতম 3% বিনিয়োগ করা দরকার, যাতে ভবিষ্যতে বাংলাদেশ কন্ডাক্টর চিপ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিএনএ সিকোয়েন্সি, ক্যান্সার ভ্যাকসিন থেকে শুরু করে উন্নত মানের প্রযুক্তি যাতে উদ্ভাবনীয় চিন্তা চেতনা এবং বিকাশ ঘটে, সেই জন্য সর্বপ্রথম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকেই বিনিয়োগ করতে হবে। 4, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিকে রিসার্চিং হাবে পরিণত করতে হবে। এখনো অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কার্যক্রম নেই। আবার যেসব বিশ্ববিদ্যালয়ে পিএইচডি দেওয়া হয়, এমফিল দেওয়া হয়, তাতে কিছু কিছু ক্ষেত্রে জালিয়াতির অভিযোগও পাওয়া যায়, যা খুবই দুঃখজনক। কাজেই বিরাজমান বৈশ্বিক বাস্তবতায় এই ক্ষেত্রে সংস্কার করতেই হবে। 5, জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেছেন। 4 দিনে আরো 40টির মতো বৈঠক করেছেন। আমাদের মধ্যমণি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক স্বীকৃতি লাভ করেছেন। তিনি দেশের জন্য ব্যাপক অর্থ তহবিল $7.5 বিলিয়ন ঋণ প্রতিশ্রুতি এনেছেন। অতীতের ঋণ থেকে বেরিয়ে এসে নতুন ঋণের প্রয়োজন। পর্যায়ক্রমিক ঋণ নির্ভরতা দেশের অর্থনৈতিক কিন্তু ব্যাপক বিপাকে পড়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। এছাড়াও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একেবারেই তলানিতে চলে এসেছিল, সেই ব্যাপারে আপনারা সবাই ওয়াকিবহাল আছেন। তাই এমতো অবস্থায় বলতে হয়, ঋণ নয়, ডোনেশন নয়, আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলি আছে যেমন অ্যাপেল, গুগল, টেসলা সহ এই ধরনের অন্যান্য প্রতিষ্ঠান যাতে আমাদের দেশে বিনিয়োগ করে, সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যেন আমেরিকা সহ উন্নত দেশগুলিকে আহ্বান জানান। 6, বাংলাদেশিরা আন্তর্জাতিক পুঁজিবাজারে কেন বিনিয়োগ করতে পারবে না? বৈধ চ্যানেল, ব্যাংকিং চ্যানেলে আমরা যদি বৈদেশিক বিনিয়োগের একটি সূত্র বের করতে পারি, তাহলে বিনিয়োগের উচ্চ মুনাফা আমরা লাভ করতে পারি। আমরা ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব ব্যবহার করছি। অ্যাপেলের আইফোন, স্যামসাং এর গ্যালাক্সি ব্যবহার করছি, অথচ এই প্রতিষ্ঠানগুলিতে কিন্তু আমাদের বিনিয়োগের সুযোগ নেই। এই ক্ষেত্রে আমাদের উদ্যমী তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক পুঁজিবাজারের সাথে সংযুক্ত করতে না পারি, তাহলে কিন্তু নতুন নতুন অর্থের উৎস থেকে আমরা বঞ্চিত হব। দেশীয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের কথা যদি বলি, তাহলে বলতে হয় এটি একটি কারসাজির কারখানাতে পরিণত হয়েছে। পুঁজিবাজারে বিনিয়োগ করলে দেখা যায় ব্যাপক ধ্বংসে পরিণত হয়েছে। জমি ক্রয় করলে দেখা যায় বিনিয়োগকারী জমি ধরে রাখতে পারছে না। তাহলে স্বাভাবিক প্রশ্ন জাগে, বাংলাদেশের মানুষ কোথায় বিনিয়োগ করবে? এই ক্ষেত্রে বিনিয়োগের কোনো স্থান নেই। তাই আমাদের সুস্পষ্ট প্রস্তাবনা, আন্তর্জাতিক পুঁজিবাজারে বৈধ পথে বাংলাদেশিদের বিনিয়োগ করার সুযোগ করে দিন। 8, চিকিৎসা খাতে যদি আমরা উন্নত করতে চাই, তাহলে সর্বপ্রথম মন্ত্রী, এমপি, আমলা, প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ, শিল্পপতি, ব্যবসায়ীদের বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা নেওয়া বাধ্যতামূলক করতে হবে। আমরা আশা করি যদি এতে চিকিৎসা খাতে অতি দ্রুত এবং ব্যাপক পরিবর্তন আনা সম্ভব হবে। বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করতে হবে এবং ভবিষ্যতে নাম্বার 9, বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করতে হবে এবং ভবিষ্যতে জেলা ভিত্তিক অর্থাৎ 64টি জেলায় বাজেট বরাদ্দ করতে হবে।
প্রাদেশিক সরকারের মাধ্যমে বাজেট বরাদ্দ করলে অর্থের সুষম বন্টন এবং বাজেটের গুণগত ব্যয় নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে জেলা পর্যায়ে শিক্ষা উপমন্ত্রী, স্বাস্থ্য উপমন্ত্রী থাকবে। তবে জাতীয়ভাবে কিন্তু পুলিশ বাহিনী, সামরিক বাহিনী একটিই থাকবে, কেননা এই ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার বিষয়টি প্রশ্ন থাকে। জাতীয় নিরাপত্তার প্রশ্নটি আছে, কিন্তু তৃণমূল পর্যায়ে সর্বস্তরের মানুষকে মূল অর্থনীতির স্রোতধারায় যদি অন্তর্ভুক্ত করতে হলে, অর্থের সুষম বন্টন নিশ্চিত করতে হলে আমাদেরকে অবশ্যই জেলা পর্যায়ে বাজেট বরাদ্দ করতে হবে। প্রতিটি জেলা মহানগর সদর দপ্তরের মাধ্যমে বাজেট বরাদ্দ করতে হবে, যাতে প্রকৃত বৈষম্যহীন একটি বাংলাদেশ আমরা পাই। উদাহরণস্বরূপ বলতে হয়, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন যদি $1 বিলিয়ন বাজেট হয়, আমি আবার উচ্চারণ করছি, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে যদি $1 বিলিয়ন বাজেট বরাদ্দ হয়, দেখা যায় যে রংপুর সিটি কর্পোরেশন পায় মাত্র $80 মিলিয়ন। এই ধরনের বৈষম্য কেন্দ্রীয়ভূত অর্থনীতির কারণেই হয়। তাই দেখা যায় রাজধানী ঢাকা আর কুড়িগ্রামের মানুষের অর্থের তফাৎ অনেক বেশি আমরা দেখতে পাই। 10, ধর্ম পালন করার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। কালেমার ইসলামে আমাদের মুসলমানদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল বলেছেন, সংখ্যালঘু শব্দটা আমরা অমর্যাদাকর মনে করি। সকলেই আমরা বাংলাদেশের নাগরিক, সকলে যাতে সমান মর্যাদা নিয়ে ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার অক্ষুণ্ণ রেখে যাতে জীবন যাপন করতে পারি, রাষ্ট্রকে এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। বাংলাদেশের চরমপন্থার কোনো ঠাঁই নাই। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি, একটি অপশক্তি বিভেদ সৃষ্টি করার জন্য সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে ফাটল সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। এই অপচেষ্টা প্রতিরোধ করতে হবে। ধর্মীয় বিষয়ে একে অপরের সাথে বিভেদে লিপ্ত থাকবে, এই ধরনের ষড়যন্ত্রের পাতা ফাঁদে আমরা যেন কেউ পা না দেই। 11, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক যেভাবে মনিটরি পলিসি নেবে তা সম্পূর্ণ স্বাধীনভাবে নেয় এবং বজায় রাখা নিশ্চিত করতে হবে, যেভাবে ইউএস ফেডারেল রিজার্ভ অটোমনি দিয়েছে। বাংলাদেশের ফিসক্যাল বডি থেকে মনিটরি বডিকে সম্পূর্ণ আলাদা রাখা দরকার, যাতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক টোটাল অটোমনি থাকে। বাংলাদেশের মুদ্রা ছাপানো না ছাপানোর সিদ্ধান্ত, সুদের হার নির্ধারণ করার পাশাপাশি বাংলাদেশের মুদ্রা নিয়ন্ত্রণের জন্য এটা অতি জরুরি। ভবিষ্যতে টাকা ছাপিয়ে যাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না করা হয়, সেই দিকে কঠোর নজরদারি রাখতে হবে। অতিরিক্ত টাকা ছাপিয়ে সরবরাহের কারণে ডলারের বিপরীতে টাকার মান কিন্তু 40% পতন হয়েছে। তাই এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 12, আমাদের বাজেট ঋণ নির্ভরশীল বাজেট করা যাবে না। বাজেট ঘাটতি অতীতে অনেক হয়েছে, এখন আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট নীতি দরকার। আমাদের আমদানি রপ্তানির ভারসাম্য দরকার। অবশ্যই আমাদের আমদানির চাইতে রপ্তানি বেশি করতে হবে। আর আন্তর্জাতিকভাবে আমাদের যে সকল ঋণ নিচ্ছি, ভবিষ্যতে এটা আর না বাড়ে। ঋণ নিয়ে যদি ঘি খাওয়া সেটা কোনোভাবেই টেকসই অর্থনীতি হতে পারে না। আমাদের ঋণের বোঝার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে খেসারত দিতে হবে। 13, 53 বছরের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় নাই। যারাই ক্ষমতায় এসেছে তারাই ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা চালিয়েছে। বাংলাদেশের মানুষকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উৎসবমুখর নির্বাচন উপহার দিতে হলে কালো টাকার প্রভাব বন্ধ করতে হবে। কালো টাকার প্রভাব বন্ধ না হলে 100 বছরেও বাংলাদেশের একটি সুষ্ঠু অবাধ নির্বাচন সম্ভব হবে না। দেখা যায় টাকার জোরে, ক্ষমতার জোরে যে ভোট কেন্দ্র দখল করে নেয়, নির্বাচনে সেই কিন্তু বিজয় লাভ করে।
কৃষকের সন্তান আর বিত্তশালীর সন্তান নির্বাচনে প্রার্থী হওয়া এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে যে বৈষম্য, কালো টাকার প্রভাব, তা যদি নির্মূল করা না যায় তাহলে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না। আর গণতন্ত্র শুধু নির্বাচনের দিন নয়, প্রতিদিনই চর্চা করতে হবে। আইনের শাসন নেই, মানবাধিকার লঙ্ঘন হয়, এমন পরিবেশে হঠাৎ করেই অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা চাই রাষ্ট্রের সঠিক সংস্কার মেরামত না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো নির্বাচন দেওয়া উচিত নয়। কারণ আমরা আবার অতীতের হিংসা, হানাহানি, রক্তপাতের দুঃখজনক সংস্কৃতিতে ফিরে যেতে চাই না। সেই ক্ষেত্রে প্রয়োজনে ভোটিং আসতে পারে। সকল আগাছা জঞ্জাল সম্পূর্ণ পরিষ্কার করার মাধ্যমে সম্পূর্ণ সংস্কার সাধনের পরে অন্তর্বর্তী সরকার যাতে ছোট বড় দল বিবেচনায় নয়, সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়। 14, দেখা যায় যে দল ক্ষমতায় থাকে মিডিয়া তারা সব সময় প্রাধান্য পায়, ছোট ছোট দলগুলিকে মিডিয়া সময় দেয়া হয় না। এটা আওয়ামী লীগ, বিএনপি উভয়ই ক্ষমতার সময় দেখা গেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য একটি স্বাধীন মিডিয়া কমিশনের মাধ্যমে সকলের সমাধান, সমান অধিকার নিশ্চিত করতে হবে অথবা দিতে হবে। 15, পুলিশ বাহিনীকে কেউ যাতে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে। প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে সম্পূর্ণ অরাজনৈতিক রাখতে হবে। 16, দুর্নীতিবাজ, ক্ষমতাশীল রাজনৈতিক আমলাদের গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাদের সাথে সকল অভিজাত ব্যক্তিবর্গ দেশ লুণ্ঠন করেছে, তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। ব্যাংকিং খাতে ঋণ দেওয়ার ক্ষেত্রে দেখা যায় 10 কোটি টাকার জমি দিয়ে 1000 কোটি টাকা ঋণ নেওয়ার প্রবণতা বাংলাদেশে আছে। এটা আর হতে দেওয়া যাবে না। পত্র পত্রিকার মাধ্যমে জনগণের অর্থের সঠিক চিত্র জনগণের সামনেই উন্মোচন করতে হবে, তাহলে দুর্নীতির লুটপাট শূন্যের কোঠায় রাখা সম্ভব হবে। রাষ্ট্রের টাকা লুটপাট করবে আর তাকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করা যাবে না, এটা হবে না। ধন্যবাদ আপনাদের সবাইকে। জাকের পার্টি ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে আসার জন্য লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখন আপনাদের যদি এই লিখিত বক্তব্যের উপর কোনো প্রশ্ন থাকে দয়া করে আমাকে করতে পারেন।